আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য। দর্শক, সুস্থ দাঁত এবং নিরোগ মাড়ি আমাদের সুস্বাস্থ্যের অন্যতম প্রতীক বা চিহ্ন। দর্শক, আমরা সকলেই জানি যে জীবনের কোনো না কোনো পর্যায়ে প্রতিটি মানুষেরই দাঁত এবং মুখগহ্বরের কোনো না কোনো সমস্যা দেখা দিতে পারে। আর এই সমস্যাগুলো অধিকাংশই নির্ভর করছে আমাদের দাঁতের যত্ন এবং দৈনন্দিন খাদ্যাভ্যাসের অনিয়মিত ব্যবহারের উপর। প্রিয় দর্শক, আমরা যদি যত্নশীল হই তাহলে অধিকাংশ ক্ষেত্রেই আমরা নিরোগ থাকতে পারি, কিন্তু অনেক সময় অযত্নে অবহেলায় আমাদের দাঁতের এবং মুখগহ্বরের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। শুধুমাত্র ছোটোখাটো মামুলি সমস্যা না, অনেক বড় ধরনের রোগও দেখা দিতে পারে। দর্শক, যে সকল সাধারণ সমস্যা হয়ে থাকে প্রতিনিয়ত, সেই বিষয়গুলো নিয়েই আজকে আমরা কথা বলতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয় দাঁত এবং মুখগহ্বরের সমস্যা এবং তার সমাধান। দর্শক, এই বিষয়টি নিয়ে আলোচনায় আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন ডেন্টাল সার্জন ডাক্তার সাদিয়া আফরোজ মৌরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আলোচনা শুরু করবার আগে আমাদের দর্শকদের সাথে একটু কথা বলে আসি। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানটি পরবর্তীতে দেখতে বা শুনতে চান, সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com/RTV লাইফস্টাইল এই ঠিকানায়। শুরু করছি আমরা আজকের আলোচনা। যে সকল সাধারণ সমস্যা নিয়ে দাঁতের বা মুখগহ্বরের আপনাদের কাছে প্রতিনিয়ত রোগীরা আসছেন, সেই সমস্যাগুলোর লিস্ট একটু শুনতে চাই। কি কি ধরনের সমস্যা, কমন সমস্যা? আচ্ছা, কমনলি আমাদের কাছে যে সকল রোগী বেশি আসে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডেন্টাল ডিকে বা ডেন্টাল ক্যারিজ বা দাঁতের ক্ষয় যেটা আমরা বলি, বা একেবারে সাধারণ ভাষায় যেটাকে বলে হচ্ছে দাঁতে পোকা ধরা। এটা নিয়েই আসলে আমাদের রোগীরা বেশি আসেন আমাদের কাছে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানুষ আসলে যেটা করে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা করে না মানুষ, যেটা বললেন। তো এই কারণেই দেখা যায় যে একটু যখন সিভিয়ার হয়ে যায় বা যখন মানুষের পেইন হয় বা কোনো কমপ্লেইন থাকে, তখনই আমাদের কাছে বেশি আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দাঁতের হয়তো একটা অংশ, যেটাকে আমরা বাইরের লেয়ার যেগুলো বলি, যে এনামেল অথবা ডেন্টিন, এগুলো ক্ষয় থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে দাঁতের ভিতরে আমাদের যেখানে নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই বা যেটাকে আমরা পাল্প বলি, সেইটুকু অংশ অনেক সময় ড্যামেজ হয়ে যায়। এই ধরনের পেশেন্টও আসে। সেক্ষেত্রে আসলে যেই স্টেজে পেশেন্টটা এসেছে সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট প্রোভাইড করতে হয়। জি, আপনি ডেন্টাল ক্যারিজ বা দাঁতের ক্ষয় রোগের কথা বলছিলেন। আপনি একটু সুন্দর কথা বলেছেন যে দাঁত থাকতে অনেক সময় আমরা দাঁতের মর্যাদা বুঝি না, যখন ক্ষয়ে গিয়ে বেশি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তখন আমরা চিকিৎসকের কাছে আসছি। আসলে কখন তাহলে আসা উচিত? ডেন্টাল ক্যারিজ বা দাঁতের ক্ষয় যে শুরু হচ্ছে, আমরা বুঝবো কি করে? লক্ষণগুলো কিভাবে? আচ্ছা, আমাদের প্রতিটা সুস্থ রোগীরই কিন্তু কমপক্ষে বছরে একবার হলেও ডেন্টাল সার্জনের কাছে অ্যাটলিস্ট চেক আপের জন্য আসা উচিত। এটা একটা রেগুলার রুটিন, সবারই হওয়া উচিত। তো যখন ডেন্টাল সার্জনের কাছে আপনি একটা চেক আপের জন্য যাবেন, তখন ডেন্টাল সার্জনই আপনাকে বলে দেবে যে কোন দাঁতগুলো ক্যারিজ প্রন আছে বা ভবিষ্যতে ক্যারিজ হতে পারে, সেই অনুযায়ী কি কি প্রিকশন নেওয়া উচিত সেটা ওরা সাজেস্ট করে দিবে। মানে অলরেডি ক্যারিজ কিছু হয়ে যায়, ডেভেলপ করে যায়, তখন ইনিশিয়াল পর্যায়েই হচ্ছে জাস্ট একটু ফিলিং করে দিলেই ক্যারিজটা আর বাড়ে না বা ফার্দার কোনো ক্ষতি হয় না। এখন এটা প্রিভেনশনের জন্য যেটা হয় যে 6 মান্থে একবার অথবা বছরে একবার যখন আপনি চেক আপে যাচ্ছেন ডক্টরের কাছে, তখন ডক্টর আপনার যখন পুরো মুখের চেক আপ করবে, সাথে রেগুলার আসলে আমরা একটা স্কেলিং পলিশিং, যেটা আমরা দাঁত ক্লিন করা বা পুরো ওরাল ক্যাভিটি ক্লিন করাকে আমরা বুঝাই, সেটা আসলে আমরা সবসময় সাজেস্ট করি যে অ্যাটলিস্ট বছরে একবার করা। যদি রেগুলার আমাদের ওরাল হাইজিনটা আমরা মেনটেন করতে পারি, যেমন হচ্ছে রেগুলার 2 বেলা দাঁত ব্রাশ করা, তারপর বছরে একবার চেক আপ করা এবং স্কেলিং পলিশিংটা করা, এগুলো একটু মেনটেন করলে কিন্তু ফার্দার কখনোই ম্যাক্সিমাম পেশেন্টেরই আর কোনো ক্যারিজ ডেভেলপ করে না বা দাঁতের মুখের কোনো ধরনের রোগই আসলে ডেভেলপ করে না। এইটুকু অংশ শুধু মেনটেন করলেই এনাফ। আপনি স্কেলিং করার কথা যেহেতু বলেছেন, এবং নিয়মিতভাবেই প্রত্যেকেরই মাঝে মধ্যে এই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্কেলিং করা উচিত। স্কেলিং সম্পর্কে একটু জানাবেন? স্কেলিংটা কিভাবে করা হয় খুব সহজভাবে, যাতে আমরা সকলেই বুঝতে পারি কিভাবে করা হয় বা স্কেলিং করার উপকারিতা কি, একটু যদি বলে দেন। স্কেলিং পলিশিং হচ্ছে আমাদের একটা রেগুলার ডেন্টাল প্রসিডিউর, যেখানে আমাদের দাঁত ব্রাশ করা রেগুলার যেমন একটা রুটিন, সেরকম হচ্ছে 6 মাসে বা বছরে অ্যাটলিস্ট একবার করে স্কেলিং করাটাও আসলে মুখের সুস্থতার, দাঁতের সুস্থতার জন্য একটা ইম্পর্টেন্ট রেগুলার রুটিন। এখন যেমন আধুনিক হচ্ছে আলট্রাসনিক স্কেলারের মাধ্যমে আমরা স্কেলিংটা করে থাকি। এক্ষেত্রে পেশেন্ট আসলে তেমন কোনো ব্যথা বা কোনো ধরনের ডিসকমফোর্ট ফিল করে না, এবং এটা একদমই নর্মাল রেগুলার একটা প্রসিডিউর। সো এটা সবারই আসলে 6 মাস থেকে 1 বছরের মধ্যে একবার করা উচিত। প্রত্যেকের বাসায় ছোট্ট শিশুরা আছে, শিশুরা দাঁতের যত্ন নিজেরা ঠিক মতো নিতে পারে না। তাদের ক্ষেত্রেও আমরা ইদানিং দেখছি যে ডেন্টাল ক্যারিজ বা এই ধরনের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে।
ছোট বাচ্চাদের বা শিশুদের দাঁতের যত্ন সম্পর্কে আপনারা কিভাবে পরামর্শ দিয়ে থাকেন? শিশুদের যত্নের ক্ষেত্রে শুরুর সময়টা আসলে যখন বাচ্চার জন্ম হয় তখন থেকেই আমরা সাজেস্ট করি যে বাচ্চার মুখ গহ্বরের কিছু যত্ন নেওয়া। সেটা হচ্ছে যে জন্মের পর থেকেই একটা একদম কিছু না হলেও নরম সুতি কাপড়ে ভিজিয়ে পুরো মুখটা পরিষ্কার করে দিলেও সেটাও এনাফ। এবং 6 মাসে যখন বাচ্চার প্রথম দুধ দাঁত উঠে তখন থেকেই হচ্ছে রেগুলার কাপড় দিয়ে হোক অথবা তুলা দিয়ে হোক দাঁতটা পরিষ্কার করে দিতে হবে। সেখান থেকে শুরু। এরপর থেকে যখনই সবগুলো দাঁত উঠে যায় তখন বাচ্চাকে অবশ্যই এটা ট্রেন্ড আপ করতে হবে যে দিনে 2 বার দাঁত ব্রাশ করতে হবে, সকালে এবং রাতে। এটা যদি প্রপারলি না করা হয় বাচ্চাদের দুধ দাঁতগুলো দেখা যায় যে আমাদের পার্মানেন্ট দাঁত থেকে একটু ফ্র্যাজাইল থাকে, যার কারণে খুব দ্রুত ডেন্টাল ক্যারিজ বা নার্সিং বটল ক্যারিজ এগুলো খুব ডেভেলপ করে এবং বাচ্চাদের ক্ষেত্রে ক্যারিজটা খুব দ্রুত স্প্রেড করে যায়। দেখা যায় যে সমস্ত দাঁতই একসাথে ছড়িয়ে যায় এবং বাচ্চারা কষ্টও পায়, খাওয়া দাওয়া সবকিছু মিলে খুব কষ্ট পায়। এই জন্য অবশ্যই বাচ্চার জন্মের পর থেকে মুখ গহ্বরের এবং পরবর্তীতে যখন দাঁত উঠে তখনও থেকেই আসলে প্যারেন্টসদেরই এই যত্নটা নেওয়া উচিত। এবং দাঁত সবগুলো উঠে গেলে তখন একটু ডেন্টাল চেক আপ করিয়ে নিলে যে কোনো সমস্যা আছে কিনা সেটা খুব ভালো হয়। শিশুদের ব্যাপারটি যেহেতু শুনলাম, অনেক সময় আমরা দেখি যে ইয়াং জেনারেশন বিশেষ করে আজকাল অনেকেই কসমেটিক পারপাস দাঁতের ভিতরে অনেক আর্টিফিশিয়াল কিছু লাগাতে পছন্দ করেন বা আপনারা অনেক সময় সাজেস্ট করে থাকেন। এই বিষয়টি সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেবেন। আর্টিফিশিয়াল কি কি ধরনের কসমেটিক পারপাস ডেন্টালে আসলে ব্যবহার করা হচ্ছে? এখন ইয়াং জেনারেশনের যেটা থাকে যে আসলে মুখ গহ্বরের হাসিটা যেন সুন্দর হয়, যেহেতু এখন প্রেজেন্টেশনের যুগ, বিভিন্ন জায়গায় কথা বলতে হয়, হাসিটা প্রপার হতে হয় মানুষের। এটার সাথেও দেখা যায় যে কনফিডেন্সেরও অনেকটা মানে কোরিলেশন আছে। এখন সেক্ষেত্রে আসলে কি কি সমস্যা সেই অনুযায়ী আমরা সাজেস্ট করি। যেমন এখন খুব এটা পপুলার যে আপনার কোনো দাঁতে যদি ফাঁকা থাকে বা গ্যাপ থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাস্থেটিক কিছু ফিলিং আছে, কম্পোজিট ফিলিং, সেগুলোর মাধ্যমে আমরা ফাঁকাগুলো ইনস্ট্যান্ট বন্ধ করে দিতে পারি। তারপর হচ্ছে যদি আঁকাবাঁকা দাঁত থাকে সেক্ষেত্রে অর্থোডন্টিক ট্রিটমেন্টের মাধ্যমে আমরা আঁকাবাঁকা দাঁতগুলো সোজা করে দিতে পারি, সেটাও একটা খুব সুন্দর পদ্ধতি। এতে দেখা যায় যে ফেশিয়াল অ্যাপিয়ারেন্সেরও অনেকটা চেঞ্জ চলে আসে। অ্যাকচুয়াল নর্মাল যেই আমাদের বাইট বা নর্মাল যেটা ফেশিয়াল অ্যাপিয়ারেন্স সেটা চলে আসে অর্থোডন্টিক ট্রিটমেন্টের মাধ্যমে। আর এছাড়া আছে দেখা যায় যে ইয়াং জেনারেশনের মধ্যে এখন যখন খুব করতে চাচ্ছে টিথ হোয়াইটেনিংটা, দেখা যায় আমাদের যেই জন্মগতভাবে দাঁতের যেই শেডটা আছে সেইটা থেকে 2-3 শেড লাইটার হয়ে যায় আমরা যদি টুথ হোয়াইটেনিংটা করি। তো এটাও এখন খুব পপুলার। দেখা যায় যে স্কেলিংয়ের পরে মানুষ বা যে কোনো একটা ওকেশনকে সামনে রেখে টুথ হোয়াইটেনিংটা করতে চায়। হোয়াইটেনিং যদি করা হয় সেই ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে কিনা? হোয়াইটেনিংটা আসলে এটা পার্মানেন্ট কোনো ট্রিটমেন্ট না। এটা দেখা যায় যে লাস্ট করে আপনার 6 মান্থ থেকে 1 ইয়ারের মতো এরকম। তো সো এটা আপনি কেমন আসলে ফুড হ্যাবিট কেমন কিভাবে চলছেন সেটার উপর ডিপেন্ড করে। এবং আপনি হোয়াইটেনিংটা অবশ্যই এক্সপার্ট ডেন্টাল সার্জনের সুপারভিশনে তার মাধ্যমেই করতে হবে। কারণ এখানে কিছু অবশ্যই হার্মফুল কেমিক্যালস আছে। সো এটা অবশ্যই এক্সপার্ট ডেন্টাল সার্জনের মাধ্যমেই করতে হবে। আদারওয়াইজ দেখা যায় যে দাঁতের আমাদের যেটা বাইরের আবরণ থাকে এনামেলে লস হয়ে যেতে পারে অথবা সেনসিটিভিটি ডেভেলপ করতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। সো অবশ্যই এটা এই ব্যাপারে কেয়ারফুল। অনেক সময় হিতে বিপরীত হতে পারে যদি আমরা এক্সপার্ট সার্জনের কাছে না করি বা প্রয়োজন অনুযায়ী ইন্ডিকেশন ছাড়া সেটা যদি না করি, সেটা আপনি বলবার চেষ্টা করেছেন। আমরা এই বিষয়টি নিয়ে শুনলাম। অনেক সময় আমরা ব্লিচিং এর কথা শুনি, এই বিষয়টি একটু বুঝিয়ে বলবেন কি? ব্লিচ জিনিসটা আসলে কি বা কিভাবে করা হয়, কেন করা হয়, এই বিষয়টি নিয়ে যদি একটু বলেন। ব্লিচ এবং হোয়াইটেনিং অলমোস্ট সেম জিনিসই আসলে, মানে হোয়াইটেনিংটাকেই অনেকে ব্লিচ হিসেবে বলে। সো এটা অলমোস্ট সেম জিনিসই। আপনার হচ্ছে যেটাই করবে অবশ্যই ডেন্টাল সার্জনের সুপারভিশনে সেভাবেই উনি বুঝে করবেন আসলে ইন্ডিকেশন আছে কিনা এবং কত টাইম ডিউরেশনে করতে হবে সেই অনুযায়ী করতে হবে। জি, আরেকটি কমন যে টার্মিনোলজি আমরা শুনে থাকি সেই বিষয়ে এবারে একটু কথা বলতে চাই। অনেক পেশেন্ট আপনাদের কাছে রুট ক্যানেল করাতে আসেন। আসলে কোন অবস্থায় রুট ক্যানেল করাতে হয়? এবং রুট ক্যানেল আমরা জানি যে খুব গুরুত্বপূর্ণ একটি ট্রিটমেন্ট প্রসিডিউর এবং এটি কয়েকটি সেটিংয়ে করতে হয় একজন রোগীর ক্ষেত্রে। আসলে রুট ক্যানেল কিভাবে করতে হয় এবং এই বিষয়টি সম্পর্কে আমাদেরকে একটু পরিষ্কার ধারণা দেবেন। দাঁতের যখন আসলে ক্ষয় শুরু হয় তখন যেই স্টেজে ক্ষয়টা আসলে আছে সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্টটা প্ল্যান করতে হয়। যখন আমাদের বাইরের লেয়ার যেটা আমি বলছিলাম যে এনামেল বা ডেন্টিন এই ধরনের ক্ষয় থাকে, এই সব লেয়ারে ক্ষয় থাকে, তখন কিন্তু আমাদের ডেন্টাল ফিলিং করলেই এটা সমাধান হয়ে যায়। কিন্তু যখন আমাদের দাঁতের মাঝখানে যেটা মজ্জা থাকে বা ডেন্টাল পাল্প থাকে সেই অংশটা যখন ইনফেক্টেড হয়ে যায় তখন আমাদেরকে রুট ক্যানেল ট্রিটমেন্টটাই হচ্ছে বেস্ট অপশন। এইসব ক্ষেত্রে হচ্ছে রুট ক্যানেল করতে শুরু করলে আমাদের
আমাদের হচ্ছে কিছু আসলে দেখতে হয় দাঁতের কন্ডিশনটা কতটুকু, কোনো ইনফেকশন আছে কিনা, ক্রনিক ইনফেকশন কিনা বা অ্যাকিউট পেইন কিনা, সেগুলো আমাদের দেখতে হয়। আমি র্যান্ডমলি যদি বলি 3 থেকে 4 ভিজিট অ্যাকচুয়ালি আমাদের রুট ক্যানেল এবং পার্মানেন্ট ফিলিং অথবা ক্রাউন যদি করতে হয়, সেটা সবকিছু মিলে 3 থেকে 4টা ভিজিট অ্যাকচুয়ালি লাগে। এবং এখন আধুনিক যেমন হচ্ছে রুট ক্যানেল প্রসিডিউরটাতে আমরা এন্ডোমোটর ইউজ করছি, মেশিনের মাধ্যমে টোটাল প্রসিডিউরটা হচ্ছে। সো অনেক কনভিনিয়েন্ট, এখন দেখা যায় যে খুব দ্রুত সময়ই হচ্ছে রুট ক্যানেল কমপ্লিট করা সম্ভব। যদি অন্য কোনো কমপ্লিকেশন না থাকে, সিঙ্গেল ভিজিটেও আমরা রুট ক্যানেল করে দিচ্ছি পেশেন্টদেরকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক টাইমটা সেভ করতে পারছি, এবং এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিটমেন্ট। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টেরও যেমন ধৈর্য সহকারে পুরো ট্রিটমেন্টটা কমপ্লিট করা উচিত, ডাক্তারদেরও আসলে আমরা এই বিষয়টা খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করি যেন প্রপার প্রসিডিউরটা সুন্দরভাবে কমপ্লিট হয়। আপনার কাছে আমরা রুট ক্যানেল সম্পর্কে প্রাথমিক ধারণা পেলাম। আমাদের ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়ে গেছে। বিরতির পরে আমরা দাঁত এবং মুখগহ্বরের অন্য কিছু চিকিৎসা সম্পর্কে এবং রোগ সম্পর্কে আবারও শুনব। প্রিয় দর্শক, সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের বিরতিতে যাচ্ছি আমরা। কিছুক্ষণের মধ্যেই ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় দাঁত ও মুখগহ্বরের সমস্যা। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন ডেন্টাল সার্জন ডক্টর সাদিয়া আফরোজ মৌরি। আমরা বিরতির পূর্বে দাঁতের বেশ কিছু সমস্যা নিয়ে আপনার সাথে কথা বলছিলাম। আমি একটু এভাবে জানতে চাই যে অনেকেই দাঁতের ব্যথার কথা বলছেন বা বলেন, এবং তখন পেইন কিলার খাওয়া হয় বা উনি নিজে থেকেও অনেক সময় খেয়ে ফেলেন। আসলে দাঁতের ব্যথায় পেইন কিলার খেয়েও বা ব্যথানাশক ঔষধ খেয়েও ব্যথা কমছে না, কিন্তু চিকিৎসকের কাছেও তিনি যাচ্ছেন না। এরকম অনেক সিচুয়েশনে অনেক রোগীরাই ভুগে থাকেন। দাঁতের ব্যথা কি শুধুমাত্র পেইন কিলার ওষুধ খেয়ে কমানো সম্ভব? না, এটা আসলে সম্ভব না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসলে দাঁতের চিকিৎসাগুলো চিকিৎসাই করাতে হয় আসলে। সেক্ষেত্রে দেখা যায় যে বা শুধু যে কোনো একটা মেডিসিন আমি নিয়ে নিলাম, সেক্ষেত্রে আসলে দেখা যায় যে প্রবলেমটা সলভ হয় না। কেন আপনার পেইন হচ্ছে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে, যে কোন কারণে আপনার কোন দাঁতে সমস্যা, কি কারণে পেইন হচ্ছে, সেটা আগে ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট। ডায়াগনোসিস করে সেই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট প্রসিডিউরটা অবশ্যই কমপ্লিট করতে হবে। এবং আমরা ডেন্টাল সার্জনরা আসলে পেইন কিলারটা খুবই লিমিটেড আমরা প্রেসক্রাইব করি, যে যখন আসলে এসেনশিয়াল যে আমাদের হচ্ছে দাঁত ফেলতে হবে বা পেশেন্ট খুবই সিভিয়ার অ্যাকিউট একটা পেইন নিয়ে আসছে আমাদের কাছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা পেইন কিলার আসলে সাজেস্ট করি। সো এটা কোনো প্রবলেম সলভ করবে না। ডেন্টাল যে কোনো সমস্যা আসলে সলভটা করতে হবে, যে কেন প্রবলেমটা হচ্ছে সেটার আমাদের রুট কজে গিয়ে সেটা সলভ করতে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যদিও আমরা আলোচনা করেছিলাম শিশুদের দাঁতের বিষয়ে, তারপরেও আরেকবার একটু স্পেসিফিকভাবে জানতে চাই, যখন একটি শিশুর দুধ দাঁত বা প্রাইমারি টিথ পড়ে গিয়ে নতুন করে দাঁত আবার গজাচ্ছে, এই সময়টিতে আসলে অভিভাবকদের কোন বিষয়টিতে খুব স্পেসিফিকভাবে খেয়াল রাখা উচিত বা বিশেষ যত্ন নেওয়া উচিত? বাচ্চা পেশেন্টদের হচ্ছে কাউন্সিলিং প্লাস হচ্ছে মনিটরিং আসলে বাসা থেকেই শুরু হয়, এবং এই ক্ষেত্রে অভিভাবকদের একটা গুরুত্বপূর্ণ রোল এখানে আসলে আছে। ওরা বাসায় যেটা করতে পারে, সকল অভিভাবকরাই বাচ্চাদের যখন দাঁত পড়ার সময় হয় এই জিনিসগুলো একটু মনিটর করতে পারে, কোনো দাঁত নড়ছে কিনা কিংবা কোনো দাঁতে ব্যথা হচ্ছে কিনা, এবং এইটা দেখা যে কোনো দাঁত আঁকাবাঁকা হচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের প্রপারলি দাঁত নড়ছে না, কিন্তু নিচে মানে দাঁত ওঠার অলরেডি সময় হয়ে গেছে, তখন দেখা যায় যে দাঁতের পজিশনিংটা আসলে ঠিক দুধ দাঁতের বরাবর নিচে নেই, হয়তো সামনে বা পিছনে আছে, বা অনেক সময় দেখা যায় যে পিছন দিয়ে দাঁত উঠেও গেছে। সো এই জিনিসগুলো দেখা যায় যে বাচ্চারা আসলে এক্সপ্রেস করতে পারে না প্রপারলি। এটাই আসলে অভিভাবকদের একটু খেয়াল রাখতে হবে, যে নতুন দাঁতটা যেটা আমাদের পার্মানেন্ট টিথ সেটা উঠে গেল কিনা, অথবা দাঁত নড়ছে না যে তার বয়স পার হয়ে যাচ্ছে বা দাঁত নড়ছে না, অথবা দাঁত যেটা নড়ছে সেটাও আসলে টাইম মতো ফেলা দরকার। অনেক সময় বাচ্চারা ভয়ে দাঁত ফেলতে চায় না, যে দাঁত হয়তো একটু নড়ছে সে চুপচাপ থাকে যে না আমি এখন দাঁত ফেলবো না। তো এই জিনিসগুলো একটু খেয়াল করে অভিভাবকদের সময় মতো দাঁত ফেললে দাঁতের অ্যালাইনমেন্টটা নর্মাল যেটা আমাদের অক্লুশন সেরকমই থাকে, আঁকাবাঁকা দাঁত হয় না, কিংবা বাচ্চাদেরও পরবর্তীতে কোনো সমস্যা হয় না। এবারে আমরা একটু বড়দের প্রসঙ্গে আসি। সেটি হচ্ছে যে সকলের ক্ষেত্রেই দাঁতের যত্নটি খুব গুরুত্বপূর্ণ। আমরা সকলেই নিজের মতো করে দাঁতের যত্ন নেই ঠিকই, কিন্তু এটিকে অবশ্যই আরও বেশি বাড়ানো যেতে পারে। কিভাবে যত্ন নিলে একজন মানুষের দাঁত দীর্ঘস্থায়ী হবে বা দীর্ঘদিন মজবুত থাকবে, তিনি চিকিৎসকের কাছে বিভিন্ন জটিল অসুখ নিয়ে তাকে আর যেতে হবে না। আপনারা কিভাবে দাঁতের যত্নের বিষয়ে পরামর্শ দেন?
আমরা সবসময় বলি হচ্ছে যখন আমাদের পার্মানেন্ট সবগুলো দাঁত উঠে যায় বা 13 বছর বয়সের পর থেকেই আসলে প্রতিটা হেলদি মানুষেরই আপনার দাঁত যদি ভালোও থাকে তাহলেও বছরে একবার অ্যাটলিস্ট ডেন্টাল সার্জনের কাছে অ্যাটলিস্ট একটা চেক আপ করানো উচিত। যখন পুরো মুখের ওরাল ক্যাভিটির এবং দাঁতের চেক আপ হয়ে যায় তখন ডক্টরই হচ্ছে আপনাকে সাজেস্ট করবে যে কোনো প্রবলেম আছে কি, ভবিষ্যতে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে কিনা। যদি না থাকে তাহলে তো সেখানে অন্য কিছুর করার দরকার নেই, বাট হচ্ছে রেগুলার যেটা ক্লিনিং বা স্কেলিং সেটা যদি আপনি রেগুলার মেনটেন করেন তাহলে অ্যাকচুয়ালি আর কোনো ধরনের দাঁতের কোনো প্রবলেম হয় না। এর সাথে হচ্ছে আপনার ফুড হ্যাবিটটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের দেখা যায় যে শক্ত হার্ড ফুড যেগুলো হাড় বা শক্ত কোনো বিচি আমরা খুব বেশি জোরে প্রেসার দিয়ে দাঁতে আসলে খাওয়াটা উচিত না। অনেক সময় দেখা যায় যে বোতল বা ক্যানটা আমরা হচ্ছে দাঁত দিয়ে টেনে খোলার চেষ্টা করি, সেগুলো অ্যাভয়েড করতে হবে দাঁতের যত্নের জন্য। এবং খাওয়া দাওয়ার ব্যাপারে যেটা আমি আগেও বলেছি, ফাইব্রাস ফুড এবং ফল সবজি এগুলো একটু বেশি করে মানুষের ডেইলি খাদ্য তালিকায় অবশ্যই থাকা উচিত, যেটা আমাদের ওরাল ক্যাভিটি মাড়ির যত্নে এবং ওভারঅল হেলথের জন্য খুবই ভালো। আর আরেকটা জিনিস হচ্ছে যে যদি কোনো সমস্যা আমাদের চোখে পড়ে দাঁতে, তাহলে অবশ্যই ইমিডিয়েট এটা আসলে অবহেলা না করে বা নিজে নিজে কোনো ওষুধ না কনজিউম করে নিকটস্থ যে কোনো ডেন্টাল সার্জনের কাছে গিয়ে সেটার পরামর্শ নিয়ে সেই অনুযায়ী চিকিৎসাটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে ফেলাটাই ভালো। তাহলে দেখা যায় যে আমাদের দীর্ঘমেয়াদী বা পার্মানেন্ট কোনো ক্ষতি হয়ে যায় না দাঁতে এবং অল্প থাকতেই আসলে চিকিৎসাটা হয়ে যায়। আরেকটা বিষয় জানতে চাই, যদি কারো আর্টিফিশিয়ালি দাঁত লাগিয়ে নিতে হয় বা কোনো একটি মাড়ির পুরো অংশটি লাগিয়ে নিতে হয়, সেক্ষেত্রে অনেক সময় সাবধানতার প্রয়োজন রয়েছে নিশ্চয়ই, সেই সাবধানতাগুলো কি? আর্টিফিশিয়াল দাঁত বলতে আমরা ফিক্সড প্রস্থোসিস বা যেটা হচ্ছে ক্রাউন ব্রিজ এগুলো বলি, অথবা যেটা রিমুভেবল অ্যাপ্লায়েন্স যেগুলো ফুল মাউথেরও ডেঞ্চার হতে পারে, পার্শিয়াল ডেঞ্চারও হতে পারে, সেগুলোর ক্ষেত্রে আমরা বুঝাই যে এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল দাঁত। আবার অনেক সময় ইমপ্ল্যান্ট করা হয় বর্তমানে খুব। তো এগুলোর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে খাবার দাবারের ক্ষেত্রে একটু সচেতন থাকা, যে হার্ড ফুড বা যেগুলোতে আসলে খুব বেশি আমাদের দাঁতে প্রেশার দিতে হয় সেগুলো একটু অ্যাভয়েড করে খাওয়া দাওয়া। রেগুলার মাছ মাংস যেগুলো আমাদের রেগুলার ফুড হ্যাবিটে আসলে আছে সেটা খাওয়া যায়, বাট শক্ত ফুড বা স্টিকি ফুড অ্যাভয়েড করাটা ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে যখন রেগুলার হচ্ছে, যেটা আমি বলছি বারবার, যে ডেন্টাল চেক আপের একবার করে যাওয়া উচিত। কোনো সমস্যা যদি ফিল হয়, সেটা ফিল না হলেও পেশেন্ট আসলে মানে ডক্টর আসলে আপনাকে সাজেস্ট করতে পারবে যে এই অবস্থা, রেগুলার চেক আপে যাওয়া উচিত, রেগুলার চেক আপটা রাখা দরকার। একটি বিষয় না জানলেই নয়, আমরা আসলে ব্রাশ এবং পেস্ট ব্যবহার করেই তো দাঁত পরিষ্কার করছি। ব্রাশ এবং পেস্টের কোয়ালিটি এটি আসলে শিশুদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে একই রকম কিনা, বা আপনারা কিভাবে সাজেস্ট করেন শিশুদের ক্ষেত্রে বিশেষ করে? শিশুদের ক্ষেত্রে একদম ছোট যে বেবিরা, তাদের ক্ষেত্রে আসলে আমরা জেল ফর্মের যে টুথপেস্টটা সেগুলো সাজেস্ট করি, বিকজ অনেক সময় দেখা যায় যে বাচ্চারা আসলে পেস্টটা খেয়ে ফেলে। সো এই জন্য হচ্ছে জেল ফর্মে সাধারণত সেরকম এক্সট্রা ফ্লোরাইড বা এক্সট্রা কিছু থাকে না, যার কারণে হচ্ছে খেয়ে ফেললেও ওটা খুব বেশি ক্ষতি হয় না। তো সো জেল ফর্মে সেই পেস্টটা হচ্ছে একদম ছোট বাচ্চাদের আমরা সাজেস্ট করি। যখন বাচ্চারা নিজে থুতু ফেলতে পারে বা কুলি করতে পারে তখন থেকে হচ্ছে আমাদের এজ গ্রুপ অনুসারে আসলে কিন্তু পেস্ট পাওয়া যায়, এখন বাজারে অ্যাভেলেবেল আছে। তো যখন আমরা বয়সটা দেখে যদি বাচ্চাদেরকে পেস্টটা প্রোভাইড করি তাহলে আসলে সেটা ওদের জন্য অনেক ভালো হয়। এবং কিছু সমস্যার ক্ষেত্রেও আমরা সেই অনুযায়ী পেস্ট সাজেস্ট করি, যেমন কিছু পেশেন্টের সেন্সিটিভিটি থাকে অথবা কিছু দাঁতের ক্ষয় আছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে ডিসেন্সিটাইজিং এজেন্ট যেই পেস্টগুলোতে আছে সেগুলো সাজেস্ট করি। ব্রাশের যেটা বললেন, ব্রাশ কেমন হতে পারে, ব্রাশ দেখা যায় যে কিছু মানুষের আসলে ব্রাশিং টেকনিকটাই ভুল থাকে। দেখা যায় যে খুব হার্ডলি খুব জোরে জোরে ব্রাশ করতেছে এবং হচ্ছে হার্ড ব্রিসেলের ব্রাশ ইউজ করছে। সো সেক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করি, জি ভুল ডিরেকশনেই করে। তো যার কারণে দেখা যায় যে দাঁতের কিন্তু একটা আমাদের এনামেলের যেই পার্টটা আছে সেটা অনেক সময় দেখা যায় যে ক্ষয় হয়ে যায়। সো সেক্ষেত্রে দেখা যায় আমরা সাজেস্ট করি অবশ্যই যে সফট ব্রিসেলের ব্রাশ দিয়ে ইউজ করা এবং সাথে হচ্ছে খুব আলতো হাতে, যেটা আমাদের ডিরেকশন উপর নিচ করে। এবং ডেন্টাল সার্জনের কাছে গেলে আমরা আসলে সবসময় এটাও বলে দিই যে কোন সারফেসে আমরা কিভাবে দাঁত ব্রাশ করব। দাঁতের কয়েকটা সারফেস আছে, সেই অনুযায়ী আসলে ডিরেকশনটা অ্যাপ্লাই হয়। তো সেইভাবে জেনে বুঝে আসলে ব্রাশ করা উচিত, ব্রাশিং টেকনিকটাও জানা উচিত। আসলে যদিও আমরা অনেক সময় এরকম দেখে থাকি যে অনেক গ্রামে বা যারা এই সম্পর্কে সচেতন নয় বা যাদের হয়তো বা ফিনান্সিয়াল কন্ডিশনের কারণেও সেটি হতে পারে যে অনেক সময় ব্রাশ এবং টুথপেস্ট ছাড়া
আমরা অন্য কিছু যেমন কয়লা বা ছাই বা আরও অনেক কিছু দিয়ে আমরা ব্রাশ করবার চেষ্টা করি। আমরা একটু জানার জন্য জাস্ট বলছি যে তাতে কি ধরনের ক্ষতি হতে পারে বা এই প্র্যাকটিসটি সম্পর্কে আপনাদের মতামত সম্পর্কে। গ্রামের মানুষরা স্পেশালি হচ্ছে কয়লা ইউজ করে বা অন্য কিছু দিয়ে দেখা যায় যে ডাল ইউজ করতে পারে। তো এগুলো আসলে যেহেতু সুন্দরভাবে ডিজাইন করা না, এগুলো দেখা যায় যে মানে অবশ্যই কয়লার খুব অ্যাব্রাসিভ ম্যাটেরিয়াল আছে এটার ভিতরে। যখন হচ্ছে খুব জোরে ঘষাঘষি করা হয় দাঁতের ভিতরে, দেখা যায় যে আমাদের দাঁতের এনামেলটা ক্ষয় হয়ে যায়। সেক্ষেত্রে পেশেন্টের কিন্তু খুব সেন্সিটিভিটি থাকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে এই ধরনের পেশেন্টের জেনারেলাইজড ক্ষয় আছে। আবার অনেক ক্ষেত্রে হচ্ছে ডাল ইউজ করে, ডালটা প্রপারলি নরম না করে হচ্ছে ঘষছে, জোরে জোরে ঘষার কারণে সেক্ষেত্রেও হচ্ছে দাঁতের যে ক্ষয়টা আছে সেটা হয়। সো এগুলো আসলে টুথপেস্ট এবং টুথব্রাশই ব্যবহার করা উচিত এবং অবশ্যই আমরা সেটি যাতে প্র্যাকটিস করি। আমাদের আলোচনার সময় শেষ হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ। দাঁতের যত্ন কিভাবে নিতে হবে, বিশেষ করে শিশুদের দাঁতের যত্ন কিভাবে নিতে হবে এবং বয়সকালেও কিভাবে যত্ন নিলে দাঁত আরো বেশি সুরক্ষা পাবে, সেই বিষয়গুলো নিয়ে আপনি আমাদেরকে আজকে বলবার চেষ্টা করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি আরটিভির সকল দর্শককে এবং সুস্থ থাকুন প্রোগ্রামটি যারা দেখছেন তাদের সকলের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে মুখ ও দাঁতের যত্নে সবসময় সবাই নিকটস্থ ডেন্টিস্টের কাছে 6 মাসে একবার করে অন্তত চেক আপ করান এবং প্রয়োজনীয় যে চিকিৎসাটা প্রয়োজন সেটা অল্প থাকতেই আসলে করে নেওয়াটা ভালো। এবং সবাই মুখ এবং দাঁতের যত্ন যখন নেবেন তখন ওভারঅল হেলথটাই আসলে আমাদের শরীরের সবার ভালো থাকবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সুস্থ থাকুন অনুষ্ঠানে আজকে আমরা দাঁত এবং মুখগহ্বরের যত্ন নিয়ে কথা বলবার চেষ্টা করেছি। দাঁত আসলে আমাদের শরীরের এমন একটি অঙ্গ, আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস বা খাবার গ্রহণ করবার জন্য দাঁতের প্রয়োজন, আমাদের কথা বলবার জন্য দাঁত এবং মাড়ির সুস্থতার প্রয়োজন। আমাদের শারীরিক সুস্থতার অনেকাংশেই নির্ভরশীল হচ্ছে দাঁত এবং মুখগহ্বরের সুস্থ সুন্দর দেহ। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করেছি, যদি আমরা এই বিষয়গুলো মানতে পারি, নিশ্চয়ই আমরা দাঁত এবং মুখগহ্বরের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি দেখবার জন্য এবং আগামী সপ্তাহে সুস্থ থাকুন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।